দিয়েছি তো, ওকে স্যার। অ্যাকসেপ্ট থ্যাংক ইউ করলাম, অ্যাকসেপ্ট স্যার। তো করেছি। আচ্ছা, তো তোমাদের কনজিউমার সারপ্লাস প্রডিউসার সারপ্লাস কি বললাম না, এটা এসে থাকবে না, সিটিতে থাকবে তো নাকি? কনজিউমার সারপ্লাস প্রডিউসার সারপ্লাস এটা তো থাকবে না, এফিসিয়েন্সি অফ কম্পিটিটিভ মার্কেটস, এজ এফিসিয়েন্সি, এটা তো কত ক্লাসে পড়ালাম, এই এগুলো পড়িয়েছে না? Yes, sir. জি স্যার, Yes, এই sir. পর্যন্ত তাহলে কি, পড়েছি। হ্যাঁ তাহলে এটা থাকবে না পরীক্ষায়, কি জি বলে স্যার, এটা থাকবে। হ্যাঁ জি এটা স্যার। থাকবে তো, চ্যাপ্টার 4, এটা থাকবে বলছি আমি, চ্যাপ্টার 4 কিন্তু এটা হ্যাঁ থাকবে। তো বললাম যে এটা মূলত আমি বলছি মূল ইয়ে কোনটা, একটা হচ্ছে ডিমান্ড, থিওরি অফ ডিমান্ড, ডিমান্ড সাপ্লাই, কনজিউমার সারপ্লাস, যেটা এই চ্যাপ্টারে চ্যাপ্টার 4। আর আগের চ্যাপ্টারে ছিল প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এগুলো মূলত মানে বেশি এমফাসিস দিতে বলেছি আমি। ঠিক আছে, এগুলো তো পড়ানো হয়েছে। আচ্ছা, আমরা এরপরে বলেছিলাম যে আমরা, আর ডেড ওয়েট লসের কথা মনে আছে? ডেড ওয়েট লস কোনটা Yes, রে sir. বাবা, বলো তো? CRE, sir. তো যেটা CED. আমরা হ্যাঁ, লস হয়ে যায় মানে প্রাইস বাড়ালে লস কমালে। না, লস বলবা না, এটা হলো এরকম যে ইকুইলিব্রিয়াম প্রাইস বা ইফিশিয়েন্ট প্রাইস যেটা আছে, হ্যাঁ, এই ইকুইলিব্রিয়াম প্রাইস না হয়ে প্রাইসটা যদি বাড়িয়ে দেওয়া হয় কোনো কারণে, তাহলে সোসাইটির একটা লস, মানে ওইভাবে লস আর কি, ঠিক আছে, সোসাইটির একটা লস হয়, অথবা সোসাইটি একটা ওয়েলফেয়ার তোমার স্যাক্রিফাইস করে বা স্যাক্রিফাইস করতে হয়, ছেড়ে দিতে হয়, বা লসই বলো, ঠিক আছে, সোসাইটির লস, ওভারঅল সোসাইটির লস, কনজিউমার এবং প্রডিউসার সারপ্লাস, সেটা তোমার কি হবে, সেটা কেউই পাবে না, কনজিউমারও পাবে না, প্রডিউসারও পাবে না, এটা লস হয়ে যাবে, এটাকে আমরা বলছি ডেড ওয়েট লস। ডেড ওয়েট লস অর্থাৎ এই কনজিউমার সারপ্লাস, এই এই যে অংশটুকু সারপ্লাস, এটা কেউই পাবে না। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে কনজিউমার সারপ্লাস হচ্ছে কি, যে আমি যেই দামে একটা দ্রব্য কিনতে চাচ্ছি, এই ডিমান্ড ক্যাপ শো করে যে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরো এখানে 1 ইউনিট, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের গুডস কত কিনতে কত টাকা দিতে রাজি আছি, এই যে এত টাকা দিতে রাজি আছি, এটা হচ্ছে তোমার, আমি দিতে চাই, কিন্তু মার্কেট প্রাইস যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি দিচ্ছি, এই হলো মার্কেট প্রাইস। তা আমি দিতে চাই হচ্ছে এখানে, মার্কেট প্রাইস হচ্ছে এখানে, তাহলে এই যে যে গ্যাপটা, তাহলে এটুকু আমার কি কনজিউমার সারপ্লাস ফর ইউনিট 1। একইভাবে ফর ইউনিট 2, ফর ইউনিট 3, ফর ইউনিট 5, এ আস্তে আস্তে কনজিউমার সারপ্লাস কমছে, শেষ পর্যন্ত এখানে যখন যাব কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম, বা যেখানে তোমার ইফিশিয়েন্ট ডিমান্ড এবং সাপ্লাই, কস্ট, মার্জিনাল কস্ট এবং মার্জিনাল বেনিফিট ইন্টারসেক্ট করে, সেখানে আমরা কি পাবো, ইকুইলিব্রিয়াম পাবো, এবং এখানে আমার কনজিউমার সারপ্লাসটা ম্যাক্সিমাম হবে, এটাই বলেছিলাম। যদি এখানে এ দেই, এটা যদি বি দেই, এটা যদি ই দেই, তাহলে এ বি ই এরিয়া, এটাই হচ্ছে কনজিউমার সারপ্লাস। আর একইভাবে একজন প্রডিউসার, সে দিতে চায় হইল 1 টাকা হইলে, সরি এখানে হইলে সে বিক্রি করতে পারবে, বিক্রি করবে, কিন্তু অ্যাকচুয়ালি সে কত টাকা পাচ্ছে, এই ইকুইলিব্রিয়াম প্রাইস পাচ্ছে, সাপ্লাই কার্ভ দেখাচ্ছে সে 1 ইউনিটের জন্য কত টাকা হলে 1 ইউনিট সে বিক্রি করবে, আর অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস দেখছে যে সে কত টাকা আসলে অ্যাকচুয়ালি বিক্রি করছে, সে এই এই টাকায় হইলেই বিক্রি করতো, কিন্তু মার্কেটে তার চেয়ে বেশি টাকা পাচ্ছে, তাহলে এই অ্যামাউন্টটা হচ্ছে তার প্রডিউসার সারপ্লাস। এটা 1 ইউনিটের জন্য, 2 ইউনিটের জন্য, 3 ইউনিটের জন্য, এইভাবে যদি আমরা, এই যে এটা এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখবো এটা হলো তার টোটাল সারপ্লাস। এটা যদি বি হয়ে থাকে, এখানে আমরা দিই সি, তাহলে হচ্ছে এ বি ই সি এরিয়া, এটা হচ্ছে প্রডিউসার সারপ্লাস। টোটাল ইকোনমিক সারপ্লাস হবে কি, সিএস AEC। প্লাস এইসি, রাইট, সিএস প্লাস পিএস এ ই সি, এটা হলো টোটাল সারপ্লাস। কিন্তু এটা হচ্ছে ইফিশিয়েন্ট যদি হয়, মার্কেট যদি ইফিশিয়েন্ট হয়, আমরা যদি ইকুইলিব্রিয়ামে থাকি, মার্কেট যদি ইফিশিয়েন্ট হয়, পারফেক্টলি কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম, কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম বলে যেখানে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ একসাথে ইন্টারসেক্ট করবে, মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল বেনিফিট, এই সিচুয়েশনে আমাদের কনজিউমার সারপ্লাস এবং প্রডিউসার সারপ্লাস ম্যাক্সিমাম হবে,
এবং এখানে এটা হয়েছে, কনজিউমার সারপ্লাস প্লাস প্রডিউসার সারপ্লাস ম্যাক্সিমাম হয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখবো মনোপলিতে বা অন্য কোনো মার্কেটে দাম বাড়িয়ে দেওয়া হয়, সেটা আমরা পরে মার্কেটে আলোচনা করব। এখানে আমরা দেখছি যদি প্রাইসটা যদি তোমার বেড়ে যায়, তাহলে কি হবে? কনজিউমার সারপ্লাস কমে যাবে। জি স্যার, ডেড ওয়েট লস। কনজিউমার সারপ্লাস কমে যাবে এবং প্রডিউসার, কনজিউমার প্লাস প্রডিউসার প্লাসও কমে যাবে। হ্যাঁ, আগে আমাদের ছিল হচ্ছে এ বি সি, এটা ছিল কনজিউমার সারপ্লাস, এই অংশটুকু উপরের এটা। এখন এটা কমে গিয়ে কি হয়েছে? শুধু এ। কারণ হচ্ছে এখন প্রাইস হচ্ছে নতুন প্রাইস এইটা, যদি কোনো কারণে প্রাইস বাড়িয়ে দেওয়া হয়, কেউ বাড়িয়ে দেয়, তাহলে কনজিউমার সারপ্লাস কমে যাবে এবং সে শুধুমাত্র এ অংশ পাবে। এই জন্য আমরা বলেছিলাম কনজিউমার সারপ্লাস হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসের বা প্রাইস যেটা চার্জ করা হয় সেই প্রাইসের ওপরে বা ডিমান্ড কার্ভের নিচে। একইভাবে প্রডিউসার প্লাস হচ্ছে সাপ্লাই কার্ভের ওপরে আর যেই প্রাইস চার্জ করা হয় তার নিচের অংশটুকু। তাহলে এখানে যখন এই প্রাইসটা বাড়িয়ে দেওয়া হয় তখন কি হবে? অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে এখানে। এখন আর অ্যামাউন্ট কিন্তু এটা নাই, এখন অ্যামাউন্ট হচ্ছে এখানে। তাহলে কনজিউমার সারপ্লাস হচ্ছে এই উপরের অংশটুকু, আর প্রডিউসার সারপ্লাস হবে নিচের বি প্লাস ডি। অংশটুকু। হ্যাঁ, বি প্লাস ডি। অর্থাৎ এখানে দাম ইয়ে করছে, এটা হলো প্রাইস চার্জ করছে এবং ডিমান্ড সাপ্লাই কার্ভের উপরের অংশটুকু, এই অংশটুকু হচ্ছে প্রডিউসার প্লাস, বি প্লাস ডি। তাহলে টোটাল সারপ্লাস হবে এ প্লাস বি প্লাস ডি। কিন্তু সেটা কিনা তোমার, যেটা আমাদের কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম ছিল, ইফিশিয়েন্ট মার্কেট যখন ছিল, কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম যখন ছিল, তার চাইতে অনেক কম। এই যে সি প্লাস ডি এই অংশটা এখন আর আমরা পাচ্ছি না, সেজন্য তাকে আমরা বলছি ডেড ওয়েট লস। Dead weight loss can be thought of as the amount of inefficiency in a market. তাহলে এটা ইনএফিসিয়েন্সির জন্য। এবং ইনএফিসিয়েন্সি কেন হচ্ছে? কারণ হচ্ছে প্রাইস ইজ হাই। আগে প্রাইস ছিল $2, এখান থেকে প্রাইস বেড়ে গেছে। ইনএফিসিয়েন্সির কারণ কি? প্রাইস বেড়ে গেছে আর কনজাম্পশন অ্যামাউন্ট কি হয়েছে? কমে গেছে। এখানে ইকুইলিব্রিয়াম অ্যামাউন্টটা কমে গেছে বাট দাম বেড়ে গেছে, এই জন্যই তোমার এই ডেড ওয়েট লসটা হয়েছে, ইনএফিসিয়েন্সি হয়েছে। তাহলে জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় এবং উৎপাদন যদি কমে যায়, তাহলে যে ইনএফিসিয়েন্সিটা হয় তাকে আমরা বলছি ডেড ওয়েট লস। আর কম্পিটিটিভ ইকুইলিব্রিয়ামে কি হবে? ডেড ওয়েট লস কত? কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম যেখানে ডিমান্ড স্যার এবং সাপ্লাই নাই, ইন্টারসেক্ট করে, জিরো জিরো। জিরো। এখানে কিন্তু নাই। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ছিল। এখন আমরা গভর্নমেন্ট ইন্টারভেনশন দেখব ইন দ্য মার্কেট, প্রাইস ফ্লোরস এন্ড প্রাইস সিলিং। প্রাইস ফ্লোর এবং প্রাইস সিলিং, আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি আমরা। প্রাইস ফ্লোর মানে কি? ফ্লোরের নিচে কি আমরা যেতে পারি? নো স্যার। তাহলে ওইটা হচ্ছে এমন একটা প্রাইস যার নিচে আমরা কখনোই চার্জ করতে পারবো না। তাহলে মিনিমাম ওয়েজ যেটা থাকবে সেটা কি প্রাইস ফ্লোর হবে না প্রাইস সিলিং হবে? প্রাইস ফোর। প্রাইস ফ্লোর। তার মানে তার নিচে আমরা যেতে পারবো না। ঠিক আছে, তার নিচে যেতে পারবো না। তার নিচে না যাওয়া মানে কি? তোমার সেটা কখন তাহলে এটা হবে? ইকুইলিব্রিয়াম ওয়েজ। ফর এক্সাম্পল, ইকুইলিব্রিয়াম ওয়েজ যেটা হবে, সেই ইকুইলিব্রিয়াম ওয়েজ ধরো তোমার 6,000 টাকা। তো 6,000 টাকা ইকুইলিব্রিয়াম, কারণ আমাদের ডিমান্ড সাপ্লাই অনেক বেশি, লেবার সাপ্লাই দেন লেবার ডিমান্ড। তার মানে লেবার সাপ্লাই যদি বেশি হয় তাহলে দাম তো তোমার, লেবারের প্রাইস তো এমনিই কমে যাবে। তো সেটা হলো ইকুইলিব্রিয়াম ওয়েজ। কিন্তু ইকুইলিব্রিয়াম ওয়েজে সাবসিস্টেন্স লেভেলে শ্রমিকরা থাকতে পারেন না, এই টাকায় তাদের চলে না। সেই জন্য গভর্নমেন্ট যেটা করেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা যে ইকুইলিব্রিয়াম যে প্রাইস আছে সেই প্রাইসের ওপরে একটা প্রাইস সে চার্জ করে। কারণ ইকুইলিব্রিয়াম তো কম, কারণ এখানে মার্কেটে তো আসলে ইকুইলিব্রিয়ামটা সঠিক প্রাইস দিচ্ছে না। তখন গভর্নমেন্ট ইন্টারভেনশন করে মার্কেটে। কি করে? যে ইকুইলিব্রিয়াম যে প্রাইসটা আছে তার উপরে একটা প্রাইস, একটা ওয়েজ ঠিক করে দেয়। ঠিক আছে, 6,000 টাকা বলেছো, আমরা তোমাদেরকে 15,000 টাকা করে দিলাম। সেটা হচ্ছে তো, কিন্তু সেটা কি হবে? ইকুইলিব্রিয়াম প্রাইসের থেকে কি হবে? ওপরে হবে। এই জন্যই বলছে ফ্লোর। তার নিচে আর যাওয়া যাবে না, নিচে নিতে পারবো না, ফ্লোরের নিচে আর যাওয়া যাবে না। আচ্ছা, সিলিংটা কি? সিলিংটা হচ্ছে, স্যার, প্রাইসটা আবার বলতে পারবেন? ইকুইলিব্রিয়ামের উপর কেন সেট করি আরেকবার কাইন্ডলি বলবেন? আচ্ছা বলছি, তোমরা কেউ কি বলতে পারবে এখানে যারা ছিলে? বলো তো। মানে স্যার যেহেতু আমাদের ওয়ার্কার অনেক বেশি আছে, এই জন্য ওরা লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য ইকুইলিব্রিয়াম প্রাইসে সেটা সম্ভব হয় না। এই জন্য গভর্নমেন্ট প্রাইসটা ইকুইলিব্রিয়াম একটু প্রাইস অনেক বাড়ায় কম দেয় হয়, যাতে ইকুইলিব্রিয়াম সেই প্রাইস অনেক প্রাইসের কম। নিচে আর ইকুইলিব্রিয়াম প্রাইসটা কম হয়। এই জন্য গভর্নমেন্ট যে প্রাইস ফ্লোরটা সেট করে ওটা ইকুইলিব্রিয়াম প্রাইস একটু বেশি হয়, যাতে এর
মানে এর কম যাতে গার্মেন্টস বা ফ্যাক্টরি না দিতে পারে ওয়ার্কারকে। আচ্ছা, এটা শুধু গার্মেন্টস এর জন্য না, যে কোনো জায়গাতে তোমার যদি ইকুইলিব্রিয়াম প্রাইসটা যদি কম হয়, হ্যাঁ, এখানে তোমার সাপ্লাই এবং ডিমান্ড এরকম হয়, এটা সাপ্লাই অফ হোয়াট, সাপ্লাই অফ লেবার, ডিমান্ড অফ লেবার, তাহলে এখানে হবে লেবার, এখানে কোয়ান্টিটি না কিন্তু লেবার। এখানে কি হবে, লেবারের প্রাইস কি, এখানে আমরা প্রাইস দেই, এই গুডস এন্ড সার্ভিসেস, গুডস এর প্রাইস দিয়েছি, ওয়েজ। একইভাবে লেবারের প্রাইস, লেবারের প্রাইসে কি বলবো, ওয়েজ। ওয়েজ। তাহলে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। কিন্তু দেখা যায় যদি কখনো এমন হয় যে এই ইকুইলিব্রিয়াম ওয়েজটা তেমন আসলে এই ওয়েজ দিয়ে চলতে পারে না, লোকজন চলতে পারে না, সে টাকায় হয় না। এটা ধরো 6,000 টাকা, কথার কথা বলছি, এই টাকা দিয়ে চলা সম্ভব হচ্ছে না পার মান্থ। সেজন্য গভর্নমেন্ট ঠিক করে, ঠিক আছে এইটা যে যেহেতু চলা যাচ্ছে না, গভর্নমেন্ট জনগণের ওয়েলফেয়ারের জন্য, শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য এমন একটা প্রাইস সেট করে যেটা ইকুইলিব্রিয়াম প্রাইসের থেকে ওপরে। নিচে তো সেট করার প্রশ্নই আসে না, কারণ ইকুইলিব্রিয়ামে সে এমনিতেই তো প্রাইস পাচ্ছে, এটা তো আর সে সেট করবে না। তাহলে এটাকে আমরা বলছি মিনিমাম ওয়েজ। মিনিমাম ওয়েজ অর্থাৎ যে ওয়েজের নিচে আর নেওয়া যাবে না, তার মানে ফ্লোর, এটা হচ্ছে প্রাইস ফ্লোর, এর নিচে আর নেওয়া যাবে না। এটা কনসেপ্টটা বোঝা। তাহলে এটা করলে কি ঘটনা ঘটবে, এখানে ধরো আগে এমপ্লয়মেন্ট ছিল L1, L1 ধরো আমি কথার কথা বললাম 10 লাখ, 10 লাখ লোক কাজ করে। এখন ধরো যখনই দাম বাড়িয়ে দেওয়া হলো, যারা মালিক এমপ্লয়ার তারা কিন্তু কখনোই লস করবেন না, তারা কিন্তু তাদের প্রফিটটা তিনি রেখে নেবেন। তখন তারা কি ছাঁটাই বলবে, করবে। তারা বলবে যে আমি এত 10 লাখ শ্রমিক এখন আর নেব না। এই ডিমান্ড করে কে, শ্রমিক, এমপ্লয়ার, মালিক, গার্মেন্টস এর মালিক তিনি ডিমান্ড করবেন, কোন একটা কোম্পানির মালিক তিনি ডিমান্ড করবেন। তখন তিনি বলেন যে না, আমি 10 লাখ শ্রমিক নেব না, আমি নেব তার চেয়ে কম, 8 লাখ শ্রমিক নেব, L2, 8 লাখ, এটা নেব, এটা নেবে। কিন্তু তখন আবার ওয়ার্কারটা কি বলবে, আরো বেশি ওয়ার্কার, গ্রামে যারা ছিল, আগে যারা কাজ করতো, এই আগে তো 6,000 টাকা দিত, এখন তো এটা 10,000 টাকা হয়ে গেছে, আসো আসো আর আসো বেশি সবাই আসবে। কাজ করতে আসে, বেশি, এই সাপ্লাই বেশি আসে। তার মানে এই সেক্টরে টোটাল আনএমপ্লয়মেন্ট হবে কত, এখানে ধরো আরো L3, এটা হচ্ছে ধরো 12, তাহলে আরো নতুন এমপ্লয়ি, নতুন লোক আসবে যারা কাজ করতে চাইবে, সেটা হচ্ছে 2 লাখ। আবার এখানে আগে যাদের কাজ ছিল এখন তাদের কাজ নাই, আরো 2 লাখ, মোট আনএমপ্লয়মেন্ট কত হবে, 4 লাখ। 4 লাখ। তাহলে এটা বুঝতে হবে যে ওয়েজ বাড়াইলেই যে সব সমস্যার সমাধান তা কিন্তু না, এটাও মাথায় রাখতে হবে। এখন আমাদের এখানে বিগ কোশ্চেন যে আমরা কি করব, ইকুইটি করব না ইফিসিয়েন্সি করব। যদি তুমি ইকুইটি করতে চাও, তাহলে তোমার এই যে যে শ্রমিকরা কাজ হারাচ্ছে, এটা এটা এই এই 2 লাখ লোক কিন্তু কাজ হারাবে না যদি তুমি 6,000 টাকায় দাও। টাকা তুমি ওয়েজ তুমি বাড়ায় দিলা, আবার লোক ছাঁটাই করে ফেললো, তখন এটা তো আর গভর্নমেন্ট তোমার কোনোভাবেই ইয়ে করতে পারবে না। গভর্নমেন্ট মিনিমাম ওয়েজ দিতে পারবে, কিন্তু গভর্নমেন্টকে বলতে পারবে তুমি লোক ছাঁটাই করতে পারবে না, সেটা তো গভর্নমেন্ট করতে পারবে না। আমার ইসে আমি চাকরিতে রাখি বা না রাখি আমার ব্যাপার। তো এই জন্য খুব চিন্তা ভাবনা করে এই কাজগুলো করতে হয়, বুঝছো, যে আবার মানুষজন আবার বেশি পরিমাণ আনএমপ্লয়েড না হয়ে যায়। তো এটা হচ্ছে প্রাইস ফ্লোর। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, কখনো কখনো যে আমাদের দেখা যায়, যেমন আহ ইকুইলিব্রিয়াম ওয়েজ আছে, ইকুইলিব্রিয়াম প্রাইস যেটা আছে তার থেকে কখনো কখনো দাম কমিয়ে দিতে হয় গভর্নমেন্টকে। যেমন দেখো, ও জ্বালানির ক্ষেত্রে, ফুয়েল, জ্বালানি, এটা তোমার গ্যাস অথবা তোমার ধরো অকটেন, হোয়াটএভার, জ্বালানির ক্ষেত্রে যে দাম চার্জ করা হয় ইকুইলিব্রিয়াম, সেটা খুব বেশি পরিমাণে ইকুইলিব্রিয়াম প্রাইস হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে, এত দাম দিয়ে ভোক্তারা আর কিনতে পারে না, দাম বেশি হয়ে গেছে। তখন গভর্নমেন্ট বলে দেয় না না, এত টাকা চার্জ করা যাবে না, ইকুইলিব্রিয়াম হইলেও এখন ডিমান্ড বেশি ঠিক আছে, কিন্তু তারপরেও তোমার এখানে এত টাকা চার্জ করা যাবে না, তোমাকে আরো কম টাকা চার্জ করতে হবে, এত টাকা চার্জ করতে পারবে না। গভর্নমেন্ট একটা নিয়ম করে দিছে। বা ধরো মার্কেটে মাঝে মাঝে গভর্নমেন্ট নিয়ম করে দেয় না, এই জিনিসপত্রের দাম বেড়ে গেলে এর চেয়ে বেশি দেওয়া যাবে না, এই যে প্রাইস ঝুলিয়ে রাখে। তখন গভর্নমেন্ট কি করে, ইকুইলিব্রিয়াম প্রাইসের থেকে নিচে একটা প্রাইস চার্জ করে, নিচের প্রাইসটা চার্জ করে, সেটাকে বলছি প্রাইস সিলিং। সিলিং মানে কি, সিলিং এর উপরে যেতে পারবা, সিলিং মানে ছাদ, ছাদের উপরে যাওয়া যাবে, ছাদের উপরে কি যাওয়া যায়, নো স্যার। তার মানে তুমি যদি এখানে যদি এরকম একটা প্রাইস হয় ইকুইলিব্রিয়াম প্রাইস, তুমি এখানে এখানে তোমার দিতে হবে, এটা হলো ইকুইলিব্রিয়াম প্রাইস
এবং কোয়ান্টিটি। আগেরটা ছিল লেবার মার্কেট, আর এখানে আমি বলছি গুডস মার্কেট। এই জন্য এখানে কিউ দিয়েছি, কোয়ান্টিটি আগে দিয়েছি লেবার। তাহলে এখানে যদি তোমার প্রাইস সিলিং বলে, তোমাদের হয়তো এমন মনে হচ্ছে স্যার সিলিং মানে তো বেশি উপরে, না, সিলিং মানে হচ্ছে এর উপরে যাওয়া যাবে না। ইকুইলিব্রিয়াম প্রাইস যেটা আছে তার থেকে নিচে একটা প্রাইস বলবে, ঠিক আছে বেশি প্রাইস চার্জ করে ফেলছো, এর চেয়ে বেশি চার্জ করতে পারবা না। গরুর মাংস বা মাংস এর 1 কেজি, এর চেয়ে বেশি দাম বাড়ানো যাবে না। পেঁয়াজের দাম এর চেয়ে বেশি বাড়ানো যাবে না। রসুনের দাম যা বলছো ইকুইলিব্রিয়াম ঠিক আছে, এর বেশি চেয়ে ফেলছো, এর চেয়ে বেশি যাওয়া যাবে না। এখানেও সমস্যা হয়ে যায়। এখানে কি সমস্যা হয়, যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন এই ডিমান্ড এবং সাপ্লাই মিসম্যাচ হয়ে যায়। এখানে ডিমান্ড বেড়ে যাবে, তখন কি হবে, প্রাইস কমাই দিলে ডিমান্ড কি হবে, বাড়বে। ইয়েস স্যার। আর সাপ্লাই কি হবে, কমে যাবে। ডিমান্ড বাড়বে, সাপ্লাই কমবে, সাপ্লাই কিন্তু কমে যাবে। সাপ্লাই যখন কমে যাবে তখন কি হবে, উৎপাদন যখন কমে যাবে তখন ডেড ওয়েট লস, আবার ডেড ওয়েট লস আমরা পাবো। এবং এটা কিন্তু রাখা খুব কঠিন, এটা আবার ইকুইলিব্রিয়ামে চলে যাবে। যাই হোক, এটা আমরা আস্তে আস্তে এগুলো আমরা দেখছি, এখন দেখবো, দাঁড়াও আমি এগুলো ইরেজ করে নেই। আমি কি ফার্স্ট যাচ্ছি, তোমরা বুঝতে পারছো? এই স্লাইড কি দেওয়া হয়েছে, এই স্লাইডটা দিয়েছি, আপলোড করেছি এটা। স্যার চেক করতেছি। আচ্ছা, এইগুলো কিন্তু, এই যে এইগুলো কিন্তু আমি তোমাদের ইয়ে করতে বলবো, বের করতে বলবো, ডেড ওয়েট লস কত বের করতে বলবো কিন্তু। এখানে দিয়ে দিব ডিমান্ড ইকুয়েশন, সাপ্লাই ইকুয়েশন দিয়ে দিব। ধরো এখানে দিয়ে দিলাম এরকম, এই যে কোয়ান্টিটিস এখানে দেওয়া দেওয়া থাকলো, এখানে ধরো 20 - 2p, আবার দিলাম হচ্ছে 10 + 2p, এরকম দেওয়া থাকলো। এখন তোমাকে আমি বের করতে বললাম যে ডেড ওয়েট লস কত। ডেড ওয়েট লস এখানে বলা যাবে না, এখানে আমি বলবো ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করো, এটা বের করো। তারপরে বললাম ইফ equilibrium price is greater than, if equilibrium, আচ্ছা না, if you charge, if you charge a price greater than equilibrium price, greater than equilibrium price, then calculate the dead weight loss। যে কোনো একটা প্রাইস ইকুইলিব্রিয়ামের উপরে, এমন আমি বলতে পারি যে ঠিক আছে এটা ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি, ঠিক আছে ইকুইলিব্রিয়াম প্রাইসের থেকে যে কোনো একটা প্রাইস নাও। যদি সেটা 2 টাকা, 2 টাকা যদি হয় ইকুইলিব্রিয়াম, তুমি এখানে 3 টাকা বা 4 টাকা হোয়াট এভার, কিন্তু যেটা নেবা সেটা অনুসারে সঠিকভাবে এই ডেড ওয়েট লসটা ক্যালকুলেট করতে হবে। পারবা কি পারবা না, কঠিন হলো? স্যার পারবো ইনশাল্লাহ। এখানে ডিমান্ড, এটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড, এটা হলো কোয়ান্টিটি সাপ্লাই, তাহলে ইকুইলিব্রিয়াম কি হবে, কোয়ান্টিটি সাপ্লাই ইকুয়াল টু কোয়ান্টিটি ডিমান্ডেড। এই দুটা লেখো, বসার পরে পি বের করো, এখানে কিউ বের করো। তারপরে এই যে যে পিটা বের করলা, এটা যা হবে তার থেকে বেশি একটা প্রাইস নাও, বেশি একটা প্রাইস নিলে এখানে হবে, তারপরে তুমি ডেড ওয়েট লসটা ক্যালকুলেট করো নিউমেরিক্যালি। স্যার এখানে হচ্ছে হ্যাঁ আমার বাবা গ্রাফ বলো। থেকে কি রিজনটা শো করবো নাকি পুরো এরিয়াটা বের করেও দেখাবো? পুরো এরিয়া বের করবা কি, মানে কি, অবশ্যই পুরো এরিয়া বের করবা। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এখানে আমি হয়তো তোমাকে বলতে পারি ফাইন্ড আউট দ্য কনজিউমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাস এন্ড ডেড ওয়েট লস। জি স্যার। তো কনজিউমার সারপ্লাস হবে উপরের অংশটুকু, উপরে এই এরিয়াটা। উপরের অংশটুকু, আর প্রোডিউসার সারপ্লাস হবে নিচের অংশটুকু। আর বলবো হচ্ছে ডেড ওয়েট লস, এই অংশটা বের করবা। তো এই প্রাইস যেটা হবে এটা তুমি আমি হয়তো দিয়েও দিতে পারি, অথবা তোমাকে বলতে পারি তুমি ধরো যে কোনো, এই জন্য সবার আনসার ডিফারেন্ট হবে, যে যে প্রাইস ধরবে সেই অনুসারে হবে। ইয়েস স্যার। ঠিক আছে, এনি কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমরা যাই। আচ্ছা, প্রাইস সিলিং এবং প্রাইস ফ্লোর যেটা আমরা বলছিলাম, সেটা হচ্ছে
ইকোনমিক ইফেক্ট অফ গভর্নমেন্ট ইম্পোজ প্রাইস ফ্লোরস এন্ড প্রাইস সিলিংস কি হবে তাহলে? প্রাইস ফ্লোর, এটাকে এখন কি আমরা বুঝতে পারছি প্রাইস ফ্লোর এবং সিলিংটা কি বাবা? বোঝা গেছে? সবাই কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? Yes, sir. সিলিং কি বলো? তার মানে এর বেশি স্যার প্রাইস নিতে পারবে না, মানে এটা ম্যাক্সিমাম লেভেল, ম্যাক্সিমাম। এটা কি ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে হবে না নিচে হবে? নিচে হবে। গ্রেট। আর প্রাইস ফ্লোর? এটা ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে হবে, আর এর এটা নিচে আর নিচে যেতে এর পারবে নিচে না, আর প্রাইস যেতে পারবে না, চার্জ করা যাবে না। পসিবল। রাইট। হ্যাঁ। Legally determined minimum price that sellers see. Price ceilings and floors in the USA are uncommon, but include whatever uncommon, but এটা ইউএস তে আনকমন, বাট এটা হতে পারে মিনিমাম ওয়েজ, রেন্ট কন্ট্রোলস, এগ্রিকালচার প্রাইস কন্ট্রোলস, এই সমস্ত ক্ষেত্রে এটা করা হয়। এগ্রিকালচার প্রাইস কন্ট্রোল, এটা যদি কমে যায় অনেক বেশি, যেমন সবসময় যদি বলে কৃষকরা কৃষকরা সবসময় আমরা বলি দাম কমাও দাম কমাও দাম কমাও, কিন্তু দাম যদি কমায় দেয়, বেশি পরিমাণে দাম যদি কমিয়ে দেয়, কৃষক তো উৎপাদন বন্ধ করে দেবে। সিচুয়েশন বুঝে করতে হবে আর কি। যে তখন কি করতে হবে, তখন কিন্তু প্রাইস একটা ফিক্স করে দিতে হবে, না না এর চাইতে কম করা যাবে না, এটা দিতেই হবে। এটা হইতে পারে, হ্যাঁ অনেক সময় এটা করা লাগতে পারে। আর মিনিমাম ওয়েজ তো বললাম। তো এখানে কি দেওয়া আছে? প্রাইস ফ্লোর ইন দা হুইট মার্কেট, এই যে হুইট মার্কেটে এগ্রিকালচারাল প্রোডাক্টস প্রাইস ফ্লোর, তার মানে কি এর চাইতে কমে তুমি বিক্রি করতে পারবা না। যদি বেশি কম দাম দাও, তাহলে তো কৃষকরা না খেয়ে মারা যাবে। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস ইনিশিয়ালি কত ছিল? 6.5 6.5। ইকুইলিব্রিয়াম প্রাইস। এই যে পার বুশেল বা বার্সেল, বুশেল বলে, বুশেল মানে একটা অ্যামাউন্ট আর কি, টন মেট্রিক টন ওরকম আর কি, একটা ইউনিট। তা এখন, এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে এটা, বিলিয়ন্স অফ বুশেলস পার ইয়ার। ইফ হুইট farmers convince the government to impose a price floor of $8 per bushel, তারা পায় হচ্ছে মার্কেটে পায় 6.5, এগুলো দিয়ে আমাদের উৎপাদন খরচ ওঠে না, আপনি আরো দাম বাড়িয়ে দেন, আরো দাম বাড়িয়ে দেন। তখন কি করবে গভর্নমেন্ট? বললো যে ঠিক আছে, প্রাইস ফ্লোর করে দিলাম, এর চাইতে কমে কেউ কিনতে পারবা না, এটা দিতেই হবে। ঠিক আছে? তো যখন দিয়ে দিবে, তখন কি হলো, দাম কি ইকুইলিব্রিয়াম প্রাইসে রইলো? নো স্যার। তাহলে এটা এখানে চলে গেল, আর এখানে যদি চলে যায় তখন কি হবে? ডেড ওয়েট লস, ঠিক কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এরিয়া এ ইজ দ্য সারপ্লাস ট্রান্সফার্ড ফ্রম কনজিউমার্স টু প্রডিউসার্স, কনজিউমার সারপ্লাস ট্রান্সফার টু প্রডিউসার্স, ওকে। তারপর ইকোনমিক সারপ্লাস ইজ রিডিউসড বাই এরিয়া বি প্লাস সি, দ্য ডেড ওয়েট লস, এই বি প্লাস সিটা হবে ডেড ওয়েট লস। ঠিক আছে? কারণ এটা চলে গেল কোথায়? এটা চলে যাবে প্রডিউসারের কাছে, এটা আর শেয়ার পাচ্ছে না, ঠিক কিনা? এটা বোঝা গেছে? কারণ ইয়েস স্যার। প্রথমে কনজিউমার সারপ্লাস কতটুকু ছিল? এই এরিয়াটুকু ছিল, তাই না? ইয়েস স্যার। কনজিউমার সারপ্লাস ইনিশিয়ালি যখন তোমার ইকুইলিব্রিয়াম ছিল এই ইতে এখানে, এরপরে কি হলো, যখনই সে দামটা বাড়িয়ে দিল, তখন কনজিউমার সারপ্লাস হলো এইটুকু, মাত্র এইটুকু কনজিউমার সারপ্লাস। আর বাকি যে অংশটা, এরপরে বললাম প্রডিউসার সারপ্লাস হয়ে গেল এইটুকু। তার মানে কি, প্রডিউসার তো আগে এটুকু পাইতো, এখন এই অংশটুকু কনজিউমার সারপ্লাস থেকে কোথায় চলে গেল? প্রডিউসার। প্রডিউসার কাছে চলে গেল। আর ওভারঅল আমার আমার ডেড ওয়েট লস হলো এটুকু, কনজিউমারটা এটুকু, এ অংশটা চলে গেল প্রডিউসারের কাছে, আর বি অংশটা হয়ে গেল ডেড ওয়েট লস। আর প্রডিউসাররা কি করলো, এই অংশটা পাইলো কনজিউমার কাছ থেকে, কিন্তু আবার সি অংশ তাকে দিয়ে দিতে হচ্ছে, তাহলে ডেড ওয়েট লস হচ্ছে বিসি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ প্রাইস ফ্লোর ইন দ্য রাইস মার্কেট or the wheat market, what are the consequences? The first one is definitely the farmers become benefited initially because they get some extra price, additional price, অথবা higher price. However, there arise a deadweight loss due to the high price. কারণটা কি, যখনই তোমার এটা হলো তখন তার উৎপাদন কি হয়ে গেল? উৎপাদন কি হবে? বেড়ে যাবে। এটা কিন্তু কমে যাচ্ছে, এটা কিন্তু না না,
উৎপাদন সে ইয়ে করতে চাইবে, কিন্তু ওভারঅল এখানে কোয়ান্টিটি কি হয়ে যাবে, কমে যাবে। যখন এই দামটা তুমি বাড়ায় যাবে তখন কি মানুষজন কিনবে ওইটা? না, ডিমান্ডটা কমে যাবে স্যার, সাপ্লাই। ডিমান্ড তো কমাবে ওইটা মানুষজন, হ্যাঁ সাপ্লাই বাড়বে, কিন্তু মানুষজন তো কিনবে না। তা জি মানুষজন স্যার। না কিনলে কি হবে তখন? এটা এটা এই যে আগের থেকে কমে যাবে, তখন ডেড ওয়েট লস হবে। মানুষ তো কিনবে না, দাম বাড়ায় দিছো তুমি, কিনবে না তো সে, ডিমান্ড কমে যাবে। হ্যাঁ, এই জন্য ডেড ওয়েট লস হচ্ছে। তো এটা এটা কি পড়লাম আমরা, সিলিং নাকি ফ্লোর? এটা ফ্লোর। এটা ফ্লোর, কারণ দাম এর চেয়ে কমানো যাবে না। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে হুইট মার্কেট, এটা এটা বর্ণনা করলো আর কি, এখানে আবার বর্ণনা করা আছে, তোমরা এটা দেখো, ডেড ওয়েট লস। আচ্ছা, এখন বলছে লেবার মার্কেট। লেবার মার্কেটে কি, এটা কি ফ্লোর না সিলিং? এটা ফ্লোর। এটাও ফ্লোর গে, ইয়েস। তাহলে এখানে এই যে ওয়েজ বাড়িয়ে দিয়েছে, ওয়েজ বাড়িয়ে দেওয়ার কারণে কি হয়েছে, রিডিউসিং ইন এমপ্লয়মেন্ট ডিউ টু দ্য মিনিমাম ওয়েজ। এটাকে আমি দেখিয়েছি তোমাদেরকে এই যে মাত্র কিছুক্ষণ আগে। ইয়েস স্যার, দেখিয়েছিলেন। হ্যাঁ, the supporters of the minimum wage see it as a way of raising the incomes of low skilled workers. However, opponents argue that it results in fewer jobs and impose large cost on small businesses. Assuming the minimum wage does decrease employment, it must result in a deadweight loss for society. এটা সোসাইটির জন্য ডেডওয়েট লসও হবে। কেন? কারণ হলো রেন্ট, আচ্ছা এটা হলো ইকোনমিক হবে। তাহলে এখানে তোমার রিডিউসিং এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট যখন কমে যাবে তখন কি হবে, ডেড ওয়েট লস হবে। একই রকম ভাবে ওই যে যেটা দেখিয়েছে না ওইভাবেই দেখানো যাবে এটা, এটাও কিন্তু তাই, ডেড ওয়েট লস। যখন এর দাম বেড়ে যাবে ডেড ওয়েট লস হবে। কেন ডেড ওয়েট লস হবে? আনএমপ্লয়মেন্টের জন্য। এই আনএমপ্লয়মেন্ট হলো L1 L2 আনএমপ্লয়মেন্ট হলো, এখানে নতুন আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে। এই আগেরটা এইটাও বাড়বে, বাট আগে যেটা ছিল তার থেকে কমে যাবে এটা, L1 L3। আচ্ছা, আরেকটা বলছে রেন্ট কন্ট্রোল, ইকোনমিক ইফেক্টস অফ রেন্ট, রেন্ট সিলিং। রেন্ট সিলিংটা কি, তুমি এত টাকা ভাড়া নিচ্ছ, না না $2,500, এটা নেওয়া যাবে না, আরেকটু কমাই নিতে হবে, এটা বেশি হয়ে যায়। তখন গভর্নমেন্ট বললো এটা 1,500 টাকার বেশি নিতে পারবে না, তখন সেটা কমায় দিচ্ছে। তাহলে এটা কি সিলিং নাকি ফ্লোর? সিলিং। সিলিং, মানে এর চেয়ে দিতে পারবে না, একদম সিলিং, ছাদ, ছাদের উপরে আর নেওয়া যাবে না। তোমার ইকুইলিব্রিয়ামে আমরা আবার ছাদ পাইবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, বুঝছো? এটা ছাদ দিতে হবে, যেখানে প্রাইসটা দিয়েছে সেটাকে ছাদ ভাবতে হবে, যে এর উপরে আর চার্জ করা যাবে না। হ্যাঁ, হাউস রেন্ট, উইদাউট রেন্ট কন্ট্রোল দ্য ইকুইলিব্রিয়াম রেন্ট ইজ 2,500 per month. At that price 20 lakhs বা 20 lakhs হাউস তোমার অ্যাপার্টমেন্ট তোমার ভাড়া হতো, কিন্তু would be rented. If the government imposes a rent ceiling of $1,500, the quantity of apartment supplied falls to, তখন সাপ্লাই কমে যাবে। আগে যা সাপ্লাই করতো এখন সাপ্লাই কমে যাবে, যে এখানে আগে ছিল এখানে, এখন এখানে সাপ্লাই করবে। তাহলে কি হবে, এখানেও ডেড ওয়েট লস হবে। and the quantity of apartments demanded increases, তখন ইনক্রিজ হয়ে যাবে, ডিমান্ড বাড়বে বাট সাপ্লাই কমে যাবে, এত রিজাল্টিং ইন এ শর্টেজ অফ এত অ্যাপার্টমেন্টস। তাহলে এই এই সমান অ্যাপার্টমেন্টের শর্টেজ হবে। তো এই শর্টেজের কারণে কি হবে, ডেড ওয়েট লসটা অ্যারাইজ করবে। এই যেখানে ডেড ওয়েট লস কতটুকু হবে, একই রকম হবে। দেখো এখানে দাম এই পরিমাণ এখানে ছিল আগে, এখন ডিমান্ড কমে গেছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত এই যেটা কমছে এই অংশটা হবে ডেড ওয়েট লস। প্রডিউসার সারপ্লাস ইকুয়াল টু এরিয়া অফ দা, এটা তো হলোই আর কি। প্রডিউসার সারপ্লাস ট্রান্সফার ফ্রম ল্যান্ডলর্ডস টু রেন্টার্স। ল্যান্ডলর্ডস টু রেন্টার, যখন এই দাম কমে যাবে তখন সেটা কার কাছে চলে যাবে, ল্যান্ডলর্ডের থেকে রেন্টার, যিনি রেন্ট নিচ্ছেন তার কাছে। ট্রান্সফার ফ্রম ল্যান্ডলর্ডস টু রেন্টার্স, যিনি যিনি নিচ্ছেন ভাড়া নিচ্ছেন তার কাছে চলে যাবে। আর এটা হচ্ছে তোমার ডেড ওয়েট লস। এটা বোঝা গেছে কি নাই, বোঝা যায় নাই? স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এটা মোটামুটি ভাবে আমাদের। আচ্ছা, ব্ল্যাক মার্কেট বলতে কি বোঝায় বাবা? ব্ল্যাক মার্কেট বলতে তোমাদের কোনো ধারণা আছে? মানে স্যার গভর্নমেন্ট যে প্রাইস সেট করে দেয় ওটা না নিয়ে অন্য কোনো প্রাইসে করে। না, ওভারঅল ব্ল্যাক মার্কেট বলতে বোঝায় ব্ল্যাক ইকোনমি, ব্ল্যাক মার্কেট, ব্ল্যাক টাকা। এটা বলতে হচ্ছে দুই রকমের হতে পারে। একটা হচ্ছে যে তুমি যদি সেটা অবৈধভাবে আর্ন করে থাকো, অবৈধ কাজকর্ম যেগুলো গভর্নমেন্টের লিগালি অ্যাপ্রুভ না, এটা। আর একটা এটাও হতে পারে ব্ল্যাক ইকোনমি বা ব্ল্যাক মার্কেট বা ব্ল্যাক মানি, সেখান থেকে যে যে টাকাটা আর্ন করা হবে। আর একটা হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স না দিলে সেটাও হবে। হ্যাঁ, সেটাও তোমার ব্ল্যাক ইকোনমি বা ব্ল্যাক মানি। The shortage of apartments may lead to a black market.
আচ্ছা, ওইটার একটা ভিন্ন কনসেপ্ট আমি বলেছি। এখানে যদি রেন্ট মানে রেন্ট সিলিং এর কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা কি দেখবো? দ্য শর্টেজ অফ অ্যাপার্টমেন্টস মে লিড টু ব্ল্যাক মার্কেট। কি হবে? আ মার্কেট ইন হুইচ বাইং এন্ড সেলিং টেক প্লেস এট প্রাইসেস দ্যাট ভায়োলেট গভর্নমেন্ট প্রাইস রেগুলেশনস। যেমন এখানে গভর্নমেন্ট রেন্ট তোমার সেট করে দিল 1500 টাকা, এন্ড কখনো কখনো এমন হইতে পারে উনি, যারা রেন্টার মানে যিনি ল্যান্ডলর্ড মালিক, তিনি বলছেন আচ্ছা আমি 2500 ডলারের নিচে তো আমি দেবো না কোনো বাসা ভাড়া। আর এ বলছে যে না, গভর্নমেন্টে 1500 টাকা দিয়ে দিছে। তখন ঠিক আছে, তারা কি করলো? গভর্নমেন্টের প্রাইস এবং মার্কেট প্রাইস যেটা ছিল তার ইন বিটুইন একটা প্রাইস তারা নিজেরা নিজেরা ঠিক করতে পারে। এটাকে বলছে ব্ল্যাক ইকোনমি, মানে এটা গভর্নমেন্টের রুলস কে ফাঁকি দিয়ে। মার্কেট ইন হুইচ বাইং এন্ড সেলিং টেক প্লেস এট প্রাইসেস দ্যাট ভায়োলেট গভর্নমেন্ট প্রাইস রেগুলেশনস। Alternatively, landlords might switch from long-term to short-term rentals in order to avoid rent controls. হ্যাঁ, মানে 1 বছরের জন্য না, 3 মাস, 4 মাস, 1 কোয়ার্টার বা 6 মাসের জন্য সে যেতে পারে, আগের মতো বড় বড় কন্ট্রাক্টে সে যাবে না। পিয়ার টু পিয়ার রেন্টাল সাইটস such as Airbnb have facilitated this. Peer to peer rental sites such as, যেমন ওখানে বলছে ওই রেন্ট হলো, ধরো ওইটা করলো গভর্নমেন্ট, হয়তো ওইটা ধরো 1 বছরের জন্য বললো যে 1 বছরে যদি তোমরা ধার নাও তাহলে তোমার এই রেন্ট দিতে হবে। তখন তারা আর 1 বছরে দিবে না, তারা বললো হচ্ছে 6 মাসের জন্য। আর এয়ারবিএনবি সম্পর্কে তোমাদের ধারণা আছে? থাকার কথা না। এয়ারবিএনবি জানো এটা কি? Yes, sir. Basically, apartment renting, just like Uber, but for apartments আর কি। অ্যাপার্টমেন্ট ফর, মানে উবারের মতোই বাট ফর অ্যাপার্টমেন্টস, যে আমরা নিজের অ্যাপার্টমেন্ট আমি যখন থাকবো না ওই জায়গায় আমি রেন্টে দিতে পারবো অন্য কাউকে, হ্যাঁ ওরা এসে হ্যাঁ, তুমি থাকছো, থেকেছো কখনো? স্যার অনলাইনে দেখছি বাট কখনো থাকা হয় না। আচ্ছা ঠিক আছে। তা আমি থেকেছি, মানে বেশ অনেকবার থেকেছি এয়ারবিএনবি। হ্যাঁ, অনলাইনে ভাড়া নেওয়া যায়। সেটা হলো তোমার শর্ট টার্মের জন্য তোমার বাসা ভাড়া, বুঝছো? 1 দিন, 2 দিন, 3 দিনের জন্য বাসা ভাড়া, 4 দিনের জন্য বাসা ভাড়া, এরকম। 1 মাসও হতে পারে, অনেকে 1 মাসও নেয়। এটা হলো ধরো আমি শিকাগোতে যাবো, আমি শিকাগোতে ছিলাম এয়ারবিএনবিতে, শিকাগোতেও ছিলাম, তারপরে ম্যাসাচুসেটসেও ছিলাম, এমআইটির পাশেই ম্যাসাচুসেটসেও ছিলাম, বস্টনে। তো ওখানে তোমার এয়ারবিএনবি তে ছিলাম। তো ওরা যেটা করে সেটা হলো 1 দিন বা 2 দিনের জন্য বাসা ভাড়া দেয়। আমি বোস্টনে ম্যাসাচুসেটসে যখন গেলাম, তখন যে বাসা ছিলাম দেখি এক বাঙালি। এয়ারবিএনবি সার্চ দিয়েছি, ওরা বাঙালি, আমি বাঙালি দেখে ওখানে গেছি। আমি ওই যে অনলাইনে দেখে, ঠিক আছে বাঙালি হলে ওখানেই থাকি। ওরা ওদের একটা বাসার এমনও হইতে পারে তারা বাসায় নাই, ছুটিতে গেছে, ওখানে ভাড়া দিতে পারে, অথবা তারা আছে বাট একটা রুম, সাবলেটের মতো একটা রুম তারা ভাড়া দিচ্ছে, এটাও হইতে পারে। দুইটাই হইতে পারে অল্প সময়ের জন্য। তাহলে এখানে কি বললো, যখনই তুমি সিলিং কন্ট্রোল করে দিলা, হ্যাঁ ধরো এখানে এয়ারবিএনবি ধরো তুলনামূলকভাবে কম হয় বাসা ভাড়া, 1 রুম সে ধরো $30, 1 রুম মাত্র, 1 রুম $30 হলে 30 দিনে কত হবে? $900। কিন্তু এই রুমের ভাড়া সে হয়তো তার পুরো অ্যাপার্টমেন্টে যে ভাড়া দেয়, একটা রুমের জন্য সে কিন্তু এই ভাড়াটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, 30 ডলার হয় না, আরো বেশি, 50 বা 60 70 এরকম। আর হোটেলে যদি আমি যাই তাহলে $100 নিচে পাবো না, মোর দ্যান $100 পার নাইট এটা। তো এই জন্য এখানে ভালো হয়, অল্প খরচে থাকা যায়। আবার এদেরও যারা যারা ভাড়া দিচ্ছেন তাদেরও ভালো হয়, কারণ তারা আবার তাদের একটু সাশ্রয় হয়, কারণ তারা অনেক মানে ওইটা হয়তো এক্সপেন্স, স্টুডেন্ট হতে পারে অথবা কোনো ফ্যামিলি, তাদের কিছু এক্সট্রা ইনকাম দরকার, তারা এটা করতে পারে, হয়তো তারা বেড়াতে যাবে গেছে, অথবা তাদের একটা রুম ফাঁকা আছে, এরকম দেয়। তো এখন গভর্নমেন্ট যে রেন্ট সিলিংটা করলো, ওইটা তোমার ধর সাধারণত 1 বছরের জন্য বাসা ভাড়া দেওয়া হয় সাধারণত। তো যখনই সে এরকম কন্ট্রোল করে দিল, তখন এই যারা বেশি বাড়িওয়ালা যারা ল্যান্ডলর্ড, তাদেরকে ল্যান্ডলর্ড বলে, তারা বলছে না আমি আর তাহলে বাসা ভাড়া দেবো না, আমি এয়ারবিএনবি চলে যাব, শর্ট টার্ম কন্ট্রাক্টে চলে যাব, 6 মাস অথবা 3 মাস অথবা এয়ারবিএনবি, অথবা যে কোনো সময় 1 দিন, 2 দিন, 3 দিনের জন্য আমি বাসা ভাড়া দেবো। আমি এত বড় এত বেশি দিনের জন্য আমি দেব না। এটাই বলছে ল্যান্ডলর্ডস মাইট সুইচ ফ্রম লং টার্ম টু শর্ট টার্ম রেন্টালস ইন অর্ডার টু অ্যাভয়েড রেন্ট কন্ট্রোলস। তখন যেহেতু সে ওটা বলছে 1 মাসের জন্য ভাড়া দিলে যদি এটা কন্ট্রোল হয়, ঠিক আছে আমি 1 মাসে দিলাম না, আমি এয়ারবিএনবি দেবো, পিয়ার টু পিয়ার, যে এটা 1 মাস, 1 দিনের জন্য, 2 দিনের জন্য এভাবে দেবো।
কিন্তু এভাবেও একটা হ্যাসেল আছে, কারণ সবসময় তোমাকে একটা অনলাইনে থাকতে হবে, রিপ্লাই দিতে হবে তাদেরকে, এই একটা বিষয় আছে। যারা এটা মেনে নেবে তখন তারা হয়তো শর্ট টার্ম কন্ট্রাক্টে চলে যাবে। দিস মার্কেটস মে অ্যালিভিয়েট সাম অফ দ্য, এবং এখানে এয়ারবিএনবি কে টাকা দিতে হয়, এয়ারবিএনবি তাদের টাকা দিয়ে দিবে, এরকম। তোমাকে সরাসরি টাকা দিতে হবে না ল্যান্ডলর্ডকে। দিস মার্কেটস মে অ্যালিভিয়েট সাম অফ দ্য ডেড ওয়েট লস by allowing additional apartments to be rented, but buyers and sellers lose valuable legal protections. হয়তো লিগালি অত বেশি প্রোটেকশন তারা পাবে না, কারণ ল্যান্ড যখন তুমি কন্ট্রাক্টে যাবা, হাউ, ওখানে তোমার তোমার পানি যদি না থাকে, ইলেকট্রিসিটি, ওয়াটার, এগুলো, অথবা এগুলো তো তোমার নিজের নামে নিতে হবে, এটা বাড়িওয়ালা দেবে না। কিন্তু তোমার ধরো এখানে পানির লাইনটা নষ্ট হয়ে গেল, অথবা গ্যাসের লাইন, ইলেকট্রিসিটি লাইন নষ্ট হয়ে গেল, সেগুলো যদি তিনি ঠিক মতো না করে দেন, অথবা তোমার কোথাও ভেঙে গেল, ইহা এটা ঠিক না করলে তুমি যদি লিগ্যাল অ্যাকশন নিতে পারবা, বাড়িওয়ালা ল্যান্ডলর্ডের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবা। তো সেটা কিন্তু তোমার এয়ারবিএনবি বা অন্য ইস্যু হয়তো ওইভাবে তুমি নিতে পারবা না, লিগালি তুমি প্রোটেক্টেড, অত বেশি প্রোটেক্টেড থাকবা না। আচ্ছা, the results of government price controls, it is clear that when a government imposes price controls, some people are made better off, some people are made worse off. The economy generally suffers, as deeded loss will generally occur. তো এখন বিষয়টা হচ্ছে, ধরো আমরা sometimes the government has to set the price floor or price ceiling. However, it is not fair, or it's not good for the economy for the long run. In the long run, it is not good, because in the free market economy, we let the market work itself. It, usually we do not expect any kind of government intervention into the market, because however it is it is done for the welfare, for a segment of a society. However, overall economy suffers for this kind of intervention by the government. এটা কখনোই এটা ঠিক না, যে তোমার প্রায় ইকুইলিব্রিয়াম প্রাইসের থেকে যদি বাড়াও বা কমাও, এটা ইকোনমির জন্য ইন দ্য লং রান ভালো না। এই জন্য এটাকে মার্কেটের উপরে ছেড়ে দিতে হবে আর কি। ইকোনমিস্ট সেলডম রিকমেন্ড প্রাইস কন্ট্রোলস। কখন কখন করা যেতে পারে, যখন খুব ইমার্জেন্সি সিচুয়েশন হয় তখন করা যেতে পারে, উইথ দ্য পসিবল এক্সেপশন অফ মিনিমাম ওয়েজ লস। ওয়াই মিনিমাম ওয়েজ লস? Price controls might be justified if there are strong equity effects to override the efficiency loss. ইকুইটি ইস্যুর জন্য, যেমন যখন তাদের বেতন খুব বেশি কমে গেছে, তখন তোমার ইফিসিয়েন্সি থেকেও আমরা চাই ইকুইটিটা। ইকুইটি মানে হচ্ছে দরিদ্র মানুষের যাতে আরেকটু উপকার হয়, যারা কম ইনকাম আর্ন করে তাদের জন্য যাতে একটা ভালো হয়, সেটার জন্য ইকুইটি এনশিওর করা, ইফিসিয়েন্সি থেকে ইকুইটিটা বেশি এমফাসিস করা। দ্য পিপল বেনিফিটিং ফ্রম মিনিমাম ওয়েজ লস আর জেনারেলি পোর। ঠিক আছে। Making the connection, why is Uber such a valuable company? Uber is a mobile app used to order a taxi-like ride from an individual serving as an independent contractor. Users benefit from cheaper rides. কারণ দেখো, ধরো আমি যদি এখান থেকে উত্তরা যাই, আমার বা গুলশানে ওখানে গেলে 500 টাকা 600 টাকা লাগে উবারে, উত্তরা গেলে। তো আসতে 500-600 টাকা। ধরো আমার 2 ঘন্টা 3 ঘন্টা লাগলো যাতায়াতে, 3 ঘন্টা বা 3 ঘন্টার মতো লাগলো, সে কিন্তু 1000 টাকা নিয়ে নিল। তাই চিন্তা করে দেখো, 1000 টাকা নিয়ে গেল অনলি ফর 4 আওয়ার্স, 4 ঘন্টার জন্য 1000 টাকা লাগলো, 3 থেকে 4 ঘন্টা, 3 ঘন্টার জন্য। কিন্তু এখানে তাহলে কি দাঁড়ালো, আমি যদি একজন ড্রাইভার রাখি, তা ড্রাইভারের ভাড়া কত? ওইভাবে যদি হিসাব করা হয় তো উবারে কিন্তু অনেক বেশি খরচ হবে, যদি তুমি ওইভাবে ইয়া করো আর কি। Uber is a mobile app used to order a taxi-like ride from an individual serving as an independent contractor. Users benefit from cheaper rides. সেটা ঠিক আছে, কিন্তু বেশি চললে আবার অত বেশি চিপার না, যদি অনেক অনেক ইয়ে করা লাগে, অনেক চলা লাগে আর কি, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। Operators benefit from being able to operate a taxi-like service without expensive licenses. এখন আচ্ছা, user allows these parties to communicate and avoid restrictive taxi licensing laws that restrict output in the market. Uber's estimated market value is $50 billion. Oh my God. Almost like our export income. Bangladesh's export income is সমান. Giving a sense of the size of the deadweight loss due to restricted output, it is trying to alleviate.
দ্য ইকোনমিক ইফেক্টস অফ ট্যাক্সেস। ট্যাক্সে কি হবে? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম? ইকোনমিক ইফেক্টস অফ গভর্নমেন্ট ইন্টারভেনশন, প্রাইস সিলিং অ্যান্ড প্রাইস ফ্লোর, এটা আমরা দেখার চেষ্টা করলাম, তাই তো? এতক্ষণ দেখলাম। আর এখন হচ্ছে ট্যাক্সের ইয়েটা কি? ট্যাক্স যদি তুমি দাও তখন কি হবে? Taxes are the most important method by which governments fund their activities. We will concentrate on per unit taxes. Taxes assessed as a particular dollar amount on the sale of a good or service, as opposed to a percentage tax. The per unit tax এবং percentage tax. Per unit tax হচ্ছে প্রতি ইউনিটে ট্যাক্স, আর পার্সেন্টেজ ট্যাক্স হচ্ছে কি? শতাংশে। তুমি যদি 2% ট্যাক্স দিতে হবে, তার মানে 100 টাকা হলে 2 টাকা দিতে হবে, 200 টাকা হলে 4 টাকা দিতে হবে, 2%। আর পার ইউনিট ট্যাক্স হচ্ছে যেই কটা নেবা সেই কটার উপরে ট্যাক্স। The US federal government and central government imposes 18.4% per gallon tax. Oh my God, on gasoline sales as of 2015. এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন দেখো the effects of a tax on the market of cigarettes. যদি তোমার সিগারেটের মার্কেটে যদি ট্যাক্স বসায়, আগে ছিল এটা 5 টাকা, $5, এখন যদি তোমার সেটা হয়ে যায় 5.9, তার মানে ট্যাক্স দিয়েছে কত? ট্যাক্স দিয়েছে কত? $0.9। $0.9 দিয়েছে কে? কনজিউমার। ইয়েস স্যার। কনজিউমার নিয়েছে। প্রডিউসার কত দেবে? সব কি কনজিউমার দেবে? সব কিন্তু কনজিউমার দেবে না। হ্যাঁ, মার্কেট ইকুইলিব্রিয়াম হচ্ছে এতে এক $1 ধরো তোমার ট্যাক্স বসানো হয়েছে, $1। তো এখন গভর্নমেন্ট যদি টাকা বাড়িয়ে দেয়, ট্যাক্স যদি বাড়িয়ে দেয়, তখন প্রাইস বেড়ে যাবে। সেই প্রাইসটা সবটাই কি তোমার কনজিউমার দেবে? না, সবটা কনজিউমার দেবে না। কনজিউমার দেবে হয়তো ধরো আবার 90 সেন্ট, এটুকু। এই যে আগে ছিল দাম 5 টাকা, এখন 5 টাকা 90 পয়সা বা $90, এইটা। এখন এই বাকি অংশটা কে দেবে? প্রডিউসার। সে কিভাবে দেবে? সে আগে পাইতো 5 টাকা, সে কনজিউমারের কাছ থেকে 5 টাকা 90 সেন্ট নিছে, বাকি 10 সেন্ট সে নিজের পকেট থেকে দেবে। মানে সে আগে আগে যা পাইতো তার থেকে কিছু কম নেবে আর কি। বাকিটা সে কাকে দেবে? গভর্নমেন্টকে দিবে। গভর্নমেন্ট বলছে তুমি সিগারেট বিক্রি করলে 1 টাকা ট্যাক্স দিতে হবে। গভর্নমেন্ট কি করলো? এই সেলার বলল আমি 1 টাকা এত টাকা কনজিউমার মানে দিতে চাইবে না, ঠিক আছে, ওর থেকে আমি 90 পয়সা নেই, আর 10 পয়সা আমি দিই, দিয়ে 1 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিলাম। তো তখন গভর্নমেন্টকে সেই টাকাটা দিয়ে দিবে। বুঝতে পারছো? বোঝা গেল নাকি? ইয়েস স্যার। এখন এই যে যে টাকাটা গভর্নমেন্ট, সে এই যে সেলার, সে সেলার কতটুকু দেবে আর কনজিউমার কতটুকু দেবে, এটা ডিপেন্ড করে কিসের উপরে? ডিপেন্ড করে এই ডিমান্ড কার্ভের চেহারার উপরে। এই ডিমান্ড কার্ভ কি, এটা কি স্টিপার নাকি ফ্ল্যাটার, নাকি এরকম নাকি এরকম, এটার উপর নির্ভর করে যে সে কত টাকা গভর্নমেন্ট ইসের থেকে দেবে, নিজের পকেট থেকে দেবে, আর কত টাকা কনজিউমারের কাছ থেকে নেবে। এটা ডিপেন্ড করে এই এই ডিমান্ড কার্ভের চেহারার উপরে, ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের চেহারার উপরে। দেখো এখানে কি বলছে? দ্য সাপ্লাই কার্ভ শিফট আপ। যখনই ট্যাক্স বসানো হয়েছে প্রডিউসারের উপরে, কি হয়েছে? সাপ্লাই কার্ভ বাঁ দিকে চলে গেছে, ট্যাক্স বসানো হয়েছে। সাপ্লাইয়ের উপরে ট্যাক্স বসানো হয়েছে। আচ্ছা, এই যে আমি যা বললাম সেটা এখানে দেখানো, দেখছো? এই যে তার মানে প্রডিউসার কনজিউমারের কাছ থেকে নেবে হলো বি এ, এই অংশটুকু নেবে। এই যে বি এ না, মানে এই এই অংশটুকু। আর বাকি অংশটুকু কি দিবে? প্রডিউসার দেবে। প্রডিউসার দিবে মানে সে আগে 5 টাকা পাইতো, এখন সে 4 টাকা 90 পয়সা নেবে। এই যে এখানে দিচ্ছে। তাহলে এখন মোট ট্যাক্স কতটুকু পাচ্ছে গভর্নমেন্ট? ট্যাক্স পাচ্ছে কতটুকু? এই যে এখানে এখানে কিন্তু তোমার $1, এখান থেকে 5 টাকা 90 পয়সা হয়েছে। অ্যাকচুয়ালি সে এই 4 টাকা 90 পয়সা প্রডিউসার রাখবে। এই 1 টাকা পরিমাণ কাকে দেবে? গভর্নমেন্ট। কারে দেবে? গভর্নমেন্টকে। গভর্নমেন্টকে দেবে। এই গভর্নমেন্ট এই অংশটা নেবে। গভর্নমেন্ট এই অংশটা নেবে। তার মধ্যে বলো তো কনজিউমার কতটুকু দিবে আর প্রডিউসার কয় টাকা দেবে এই ট্যাক্সের অংশটুকু? কনজিউমার 0.9 আর প্রডিউসার 0.2 না 0.1। হ্যাঁ, কিন্তু টোটাল কত টাকা? $1। না রে বাপরে, টোটাল অ্যামাউন্ট এটা শোনো, তো টোটাল অ্যামাউন্ট বের করবো আমরা পি ইন্টু কিউ দিয়ে।
টোটাল অ্যামাউন্ট। এই যে গভর্নমেন্ট রেভিনিউ, এটা কি আমরা বের করবা? এক টাকা 3.7 এক বিলিয়ন ডলার ইন্টু হ্যাঁ, 1। 3.7 বিলিয়ন ইন্টু 1, যদি 1 টাকা হয় গভর্নমেন্ট ট্যাক্স পাবে 1 × 3.7 বিলিয়ন। আর এখানে এর মধ্যে প্রডিউসার কনজিউমার দিবে কতটুকু? 0.9 টাইমস 3.7, এটা কে দিবে? এই পরিমাণ টাকা কে দিবে? কনজিউমার দিবে। কনজিউমার দিবে। কনজিউমার আর দিবে। প্রডিউসার দিবে 0.10 টাইমস 3.7। জি স্যার, এরিয়াটা। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস স্যার। ইয়েস আর স্যার। এই যে হ্যাঁ বলো বলো। আচ্ছা ইয়েস স্যার বলছিলাম, বুঝা গেল। আচ্ছা, আর এই যে দাম, এই যে দাগগুলো দেওয়া আছে না, এই যে দাগগুলো, এটা কেন দিয়েছে? কারণ স্কেলটা দেখানোর জন্য না। আমরা এখানে 0 থেকে 3.7 নিয়েছি, তো এই স্কেলটা এখানে যাতে তোমার মানে এখানে অনেক নাম্বারটা অনেক বড় এটা দেখানো হচ্ছে আর কি। মানে এখানে 4.9 নিয়ে নিলাম হঠাৎ করে, আর এখানে দিলাম 1, এত বড় দিলাম, আবার 4.9 এতটুকু তো হয় না। এই জন্য এই দাগ দিয়ে বোঝানো হয় যে আমরা স্কেলটা এখানে আসলে অনেক বড় হবে, আমরা ছোট করে এঁকেছি ফর কনভিনিয়েন্সের জন্য, তাই না? এটা তোমরা বুঝো সবাই। ইউ গেট ইট, রাইট? জি স্যার, ব্রোকেন সেগমেন্ট। হ্যাঁ। আচ্ছা, তো এখন ইকুইলিব্রিয়াম এটা ছিল 10 সেন্টস পার গ্যালন, এটা দিবে কে? সাপ্লাই কার্ভ আপ। আচ্ছা, এইটা দেখানো হয়েছে। আচ্ছা, দিস ইজ রেফার টু, আচ্ছা গ্যাস ট্যাক্স ইন্সিডেন্সটা কি? ইন দ্য মার্কেট ফর গ্যাসোলিন বায়ার্স অ্যাক্টিভেট, গ্যাসোলিনের কথা বলেছিলাম তোমাদেরকে। ট্যাক্স ইন্সিডেন্স, দ্য অ্যাকচুয়াল ডিভিশন অফ দ্য বার্ডেন অফ এ ট্যাক্স বিটুইন বায়ার্স এন্ড সেলার্স ইন এ মার্কেট। অ্যাকচুয়ালি কে কতটুকু দিচ্ছে টাকাটা, সেটা ট্যাক্স ইন্সিডেন্স। তাহলে এখানে প্রডিউসারের জন্য ট্যাক্স ইন্সিডেন্স কত? 0.1। কনজিউমারের জন্য কত? 0.90। এই যেখানে আছে ট্যাক্স ইন্সিডেন্স আবার ট্যাক্স গ্যাসোলিন পেইড বাই বায়ার্স, এখানে গ্যাসোলিনের কথা বলছে, ওখানে ট্যাক্স ছিল, এখানে গ্যাসোলিন, একই কথা। এখানে ইকুইলিব্রিয়াম ছিল। এই ট্যাক্সটা কার উপরে বসানো হয়েছে? কনজিউমার না প্রডিউসার? কনজিউমার। কনজিউমার। কেমনে বুঝলাম? ডিমান্ড কার্ভের উপরে ডিমান্ড কার্ভ শিফট হয়েছে। যখনই তোমার কনজিউমারের উপরে ট্যাক্স বসবে ডিমান্ড কার্ভ শিফট হবে, যখন প্রডিউসারের উপরে ট্যাক্স বসবে সাপ্লাই কার্ভ শিফট হবে। এখানে কনজিউমারের উপরে ট্যাক্স বসানো হয়েছে পেড বাই বায়ার্স। তো এখানেও কি হবে? এখানেও তোমার কনজিউমার পে করবে কতটুকু? এই অংশটুকু। আর প্রডিউসার পে করবে এই নিচের অংশটুকু। বেশিরভাগই দিবে কনজিউমার, এই উপরের অংশটুকু কনজিউমার দিবে। অর্থাৎ কনজিউমার পে করবে ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে উপরে যে প্রাইসটা হবে এটা কনজিউমার পে করবে, আর প্রডিউসার পে করবে ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে নিচের যে অংশটুকু হয়, এই যে অংশটুকু, এটা প্রডিউসার করবে। কারণ প্রডিউসার পে কিভাবে করে? আগে যা পাইতো তার থেকে কি এখন একটু কম পাবে, তার চেয়ে একটু কম নিতে পারবে পকেটে, সেটা হলো প্রডিউসারের পে। এই যে মোটামুটি ভাবে এগুলোই আমাদের। যদি এখানে আবার মেকিং কানেকশন দ্য বার্ডেন অফ সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, সাপ্লাই অফ লেবার, সোশ্যাল সিকিউরিটি যদি হয় তখন ট্যাক্স যদি বসানো হয় সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স। সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স হচ্ছে তোমার যেই ট্যাক্সটা লেবারের উপরে দেওয়া হবে তখন লেবার সাপ্লাই কমে যাবে, লেবার সাপ্লাই কমে যাবে, তখন তাদের ওয়েজ কি হবে? লেবার সাপ্লাই যদি কমে যায় তখন ওয়েজ বেড়ে যাবে এইটা। কিন্তু এই ট্যাক্সটা দিতে হবে কাকে? এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনকেই দিতে হবে। তো ট্যাক্স যদি তোমার এখানে বেড়ে যায়, এই যে অংশটুকু এটা দিবে কে? এমপ্লয়ার, অর্থাৎ যিনি চাকরি দিচ্ছে সে দিবে উপরের অংশটুকু, এই অংশটুকু সে দিবে এই। আর বাকি অংশটা দেবে কে? এমপ্লয়ি। সে টোটাল ট্যাক্স হচ্ছে এতটুকু, উপরের অংশটুকু দেবে হচ্ছে এমপ্লয়ি, আর নিচের অংশটুকু দেবে কে? এমপ্লয়ি। দুজনে মিলে টাকাটা $1 ট্যাক্স দেবে। এটা একটু একটু চিন্তা করে পড়লেই কিন্তু এটা পারা যাবে। ঠিক আছে, এটা কঠিন কিন্তু তেমন কিছু না, জাস্ট চিন্তা করে পড়লে হবে। আর বইয়ের চ্যাপ্টারটা পড়বা। তোমাদের পরীক্ষা কবে দিতে চাচ্ছ? এটাকে বোঝা গেছে কিনা? কারো কোশ্চেন থাকলে বলো। সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স হচ্ছে লেবারের উপরে ট্যাক্স, তাদের উপরে যদি ট্যাক্স বসানো হয় তখন তাদের সাপ্লাই কাপ বাদিকে শিফট করবে। সাপ্লাই কাপ যদি বাদিকে শিফট করে তাহলে এখানে ইকুইলিব্রিয়াম হবে। ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে এটা, তার মানে হচ্ছে $1 তো ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। তখন ইকুইলিব্রিয়ামের এই যে বাড়তি যে অংশটা এটা দেবে এমপ্লয়ার, যিনি মালিক তিনি দিবেন। আর বাকি এই পরিমাণ ট্যাক্স দেবে হচ্ছে এমপ্লয়ি, অর্থাৎ সে টাকা কম পাবে। তার বেতন আগে ছিল এখানে $10, এখন সে বেতন পাবে $9.05 একজন এমপ্লয়ি। এটা এটা জাস্ট যে কি ভেরিয়েবল নিলাম
কোন মার্কেট নিয়ে কাজ করছি সেটা দেখলে এটা বোঝা যাবে। কি কঠিন লাগছে নাকি? নো স্যার। আচ্ছা, এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো বাবা। কোনো কোশ্চেন কি আছে কারো? রেকর্ডিংটা দিয়ে দিয়েন স্যার। রেকর্ডিং না তোমরা কে করলা? শুভ করতে মোস্ট প্রবাবলি। শুভ দিয়ে দিও। শুভর সমস্যা হলে আমাকে বলিও, আমি দিয়ে দিব। শুভ দিতে ওকে স্যার। পারবা? ওকে, হ্যাঁ, ঠিক আছে। আর আর তোমাদের এক্সাম কবে? সিটি স্যাটারডে। স্যাটারডে। স্যাটারডে কয়টায়? 1:30টায়। হ্যাঁ, কয়টায়? দেখতে স্যার। 1:30টায়। তা আমি খাবো না? লাঞ্চ করতে হবে তো বাবা। শোনো, স্যাটারডে আবার একটা প্রোগ্রাম দিয়ে দিছে তো আমাদের। সকাল 8টায় দেওয়া যাবে স্যাটারডে? সকাল 8টায় দেওয়া যায়। দেবা? জি ইয়েস স্যার, স্যার। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, দাও দাও। স্যার সকাল 8টায় কোথায় আসবো? স্যার আমাদের শুভ ক্লাসরুমে। না না, অ্যাকাউন্টিং ক্লাস ক্লাসরুমে। শুভ জানাই দিবে স্যার। হুম। শুভ জানাই দিও তাহলে আমাকে। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষা থাকবে 4 চ্যাপ্টার পর্যন্ত, এই 4 চ্যাপ্টার পর্যন্ত, ঠিক আছে। ওকে স্যার। আর এর মধ্যে ইম্পাসিস দিতে হবে, কনজিউমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাস, ট্যাক্স ইনসিডেন্স, থিওরি অফ মার্কেট অ্যান্ড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আর হচ্ছে ওইদিকে ইকুইলিব্রিয়াম দেখবা, আর হলো ওইদিকে হচ্ছে কি বলে ওটাকে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, ঠিক আছে। অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট, হ্যাঁ। তোমরা একটা বই পড়বা, ওই যে কোনো বই, বই তো দিয়ে দিয়েছি না আমি। জি স্যার। আর যে কোনো বই, এটা পড়তে পারো, অন্য কোনো বই, আর আমার স্লাইড আর হচ্ছে আমার লেকচার। ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা সবাই। আসসালামু স্যার। নমস্কার।